প্রশ্নটা মনে আছে আমার, তারা কি সেখানে ৭১-এ শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গিয়েছিল না ক্ষমা চাইতে গিয়েছিল? আপনার এই প্রশ্নটা কিছুটা হাস্যকর এবং কিছুটা মনে হচ্ছে অপ্রাসঙ্গিক। আপনি হাস্যকরভাবেই উত্তর আমি হাস্যকরভাবে উত্তর দিব। আপনার এই প্রশ্নটার খুব প্রাসঙ্গিকতা আছে বলে মনে হয় না। ডাকসু নির্বাচনে তারা ইলেক্টেড হয়েছে, তারা জুলাই এদের কবর জিয়ারত করতে গিয়েছে, শহীদ বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করতে গিয়েছে। সেটা কি পাশে ছিল বলে, মানে না হলে যেত না, এরকম কিছু? এখন আপনি এটাকে কিভাবে ইন্টারপ্রিট করবেন? ধরেন আমি আপনার কাছেই জানতে ধরেন একটা গ্লাস, জি। একটা গ্লাসে অর্ধেক পানি আছে আর অর্ধেক খালি আছে। আপনি দেখছেন অর্ধেক খালি আছে, আমি তো দেখছি অর্ধেক ভরা আছে। আমি কিছুই দেখছি এটা না, আমি দৃষ্টিভঙ্গির প্রশ্ন বিষয়। করেছি। এই যে প্রশ্নটা করেছেন, এটা হলো আপনার দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটেছে। এখানে আছে বলে যেত না, এখানে আসে বলে যেত। ইজ ইট এ ফ্যালাসি? ক্যান ইট বি আর্গুড? হোয়াট শুড বি দ্য আর্গুমেন্ট? আর্গুমেন্ট শুড বি তারা ইয়াং টকবগে ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশের ভোটে ইলেক্টেড হয়ে যাওয়ার পরে দে পেইড দেয়ার অ্যাটেনশন। বুঝে আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন, আমাকে এই প্রশ্ন করছেন কেন? আমি ৮১ সালে জন্ম হয়েছে আমার। আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন, ইজ ইট এ জাস্টিফাইড কোয়েশ্চেন টু মি? ইতিহাসের জন্য কবে জন্ম হয়েছে সেটা খুব জরুরি। অফকোর্স। আপনি ইতিহাস জানবেন কেন? টু ট্র্যাক ইউ ইন দ্য গুড ট্র্যাক। আপনার বাবাকে দাদাকে আপনি জানবেন না? অবশ্যই জানবো, কিন্তু আপনি যে আমাকে ব্লেম করছেন, না, আপনি blame আমাকে করছি না, আমি আপনি প্রশ্ন তো আমাকে করছি। বলতেছেন কোন একটা জিনিসের জন্য সরি বলতে। কি জিনিসের জন্য সরি বলতে আমাকে বলছেন? আমার জন্ম হয়েছে ৮১ সালে। হোয়াই আর ইউ টেলিং মি টু সে তাহলে সরি? তাদের আদর্শে আপনি বিশ্বাসী? ৭১-এ যারা ছিলেন, শুতে ব্যারিস্টার আইন জামাতের একজন পরিচিত এবং জনপ্রিয় আইনজীবী হচ্ছেন ব্যারিস্টার শিশির মনির। শিশির মনিরকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে ৭১ নিয়ে, ডাকসু নিয়ে। এই প্রশ্নগুলো উত্তর তিনি দিয়েছেন। রুমিন ফারহানা ছিলেন এবং উপস্থাপক ছিলেন যমুনা টিভির সবচেয়ে জনপ্রিয় উপস্থাপক আঞ্জুমান। এই দুইজন ব্যক্তিকে আমি বলবো উচিত শিক্ষা দিয়েছেন এবং প্রণোদনা করেছেন। শিশির মনির এমন এমন উত্তর দিয়েছেন যে উত্তরগুলো হয়তো এই প্রথম শুনেছে রুমিন ফারহানা আর এই উপস্থাপক। আলোচনা শুনলে বুঝতে পারবেন যে শিশির মনির আসলেও কতটুকু জ্ঞানী এবং বুদ্ধিমান। চলুন আমরা দেখব ৭১ পোস্টে জামাতের অবস্থানটা কি এবং সামনে কত বড় রাজনীতি নিয়ে তারা সামনে আসছে সেটাও একটা হালকা ইঙ্গিত পাবো। থাকবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। খুব শিগগিরই তিনি সেটে চলে আসবেন এবং আমাদের সঙ্গে সেটে আছেন বিএনপি দলীয় সাবেক হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা, যারা সারা বছর পড়ে না, তারা পরীক্ষা খারাপ হলে বলে প্রশ্ন ভালো ছিল না, অথবা বলে অনেকেই আগেই প্রশ্ন পেয়ে গেছে তাই তাদের পরীক্ষা ভালো হয়েছে, অথবা বলে পরীক্ষা হলে টেবিলের পা ভাঙা ছিল, লিখতে পারি নাই, টেবিলের পা কেঁপেছে, অথবা বলে কলমের কালি শেষ তাই লিখতে পারি নাই। এমনটা প্রশ্নপত্র খুব বাজে হয়েছে বলে অনেকে পুরো পরীক্ষা না দিয়ে হল থেকেও বেরিয়ে যায়। কিন্তু জাকসু নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। পরাজয় জেনেই কি মানে ভোট শেষ হবার আগেই সরে গিয়েছে ছাত্রদল? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিজে যেহেতু ব্যক্তিগতভাবে খুবই ভালো ছাত্রী ছিলাম, আমাকে কখনো ডান হাত বাম হাত বা অজুহাতের সাহায্য নিতে হয়নি। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে এই নির্বাচনটি বর্জন করা বিএনপির জন্য একটি অজুহাত ছিল কিনা, তার উত্তরে আমি বলবো সারাদিন ধরে তো আজকে এই নির্বাচন নিয়ে আলাপ হয়েছে, মুহূর্তে মুহূর্তে খবরের আপডেট এসছে। আমরা দেখেছি ছাত্র দলের প্যানেল যারা ছিল তারা সংবাদ সম্মেলন করেছে। আমি আসার পথে দেখলাম যারা শিবিরের ছাত্র প্যানেল তারাও সংবাদ সম্মেলন করেছে। এর বাইরেও যারা বিভিন্ন মানে দল থেকে মানে হল থেকে প্রার্থী হয়েছেন তারাও বিভিন্ন সময় মিডিয়ার সঙ্গে কথা বলেছেন এবং সম্মানিত তিনজন শিক্ষক এই নির্বাচনটিকে বর্জন করেছে এবং তারা প্রত্যেকেই একই ধরনের কথা বলেছে। ফর এক্সাম্পল, কারচুপির কথা এসছে, আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা এসছে, বলা হয়েছে ২৯৯টা ভোট একটা হলে, সেই হলে ৪০০টার ব্যালট পেপার কেন গেল, বলা হয়েছে যে ব্যালট পেপার বেশি 10 to 20% বেশি ছাপানো হয়েছে, বলা হয়েছে ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা ছিল সেটাও করা হয় নাই, যে যার মতো খুশি যখন খুশি গিয়ে ভোট দিয়ে আসতে পেরেছে। অর্থাৎ প্রার্থীরা সন্দেহ করছেন, প্যানেলগুলো সন্দেহ করছে যে যারা আসলে ভোটার নন তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। সুতরাং সার্বিকভাবে যদি আপনি বিবেচনা করেন তাহলে কেবলমাত্র ছাত্রদল নয়, অন্যান্য যেই প্যানেল আছে তারাও কিন্তু এই ভোটটিকে স্বচ্ছ পরিচ্ছন্ন এবং প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এমনটি মনে করছে না। সো সেই দিক থেকে আপনি যদি দেখেন বিএনপির এই নির্বাচন বর্জনের কারণটা কি, বিএনপি কিন্তু সেটা খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে। সেই কারণ গ্রহণ করা বা সেই কারণকে অজুহাত হিসেবে দেখানো সেটা একেবারেই মানুষের বিচারে। রুমিন ফারহানা, আপনি যে বললেন যে
শিক্ষকরাও এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন। যে তিনজন শিক্ষক এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন তারা তিনজনই জাতীয়তাবাদী ফোরামের শিক্ষক। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি আসলে আপনাদের বা বিএনপি ঘেঁষা হিসেবে বেশ পরিচিত। তো আপনারা সব অভিযোগ, যেটা ডাকসুতে খানিকটা কিঞ্চিত অভিযোগ ছিল যে ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি জামাত ঘেঁষা ভিসি, সেই কারণে ওরকম হয়েছে। কিন্তু জাহাঙ্গীরনগরে তো বিএনপি ঘেঁষা ভিসি, তারপরেও আসলে আপনারা নিয়ন্ত্রণ করতে পারলেন না, এত অভিযোগ আপনাদের। দেখুন, অভিযোগ কেবলমাত্র আমাদের নয়, অভিযোগ কিন্তু একসঙ্গে যেমন বিভিন্ন প্যানেল যারা নির্বাচনে অংশ নিয়েছে তাদের কাছ থেকে যেমন অভিযোগ পেয়েছি, আমরা শিক্ষকদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি কোন মতাদর্শের সেটার উপরেই যদি পুরোপুরি নির্ভর করত নির্বাচন, তাহলে আসলে নির্বাচনে কারচুপি হওয়া কিংবা নির্বাচনে ব্যালট পেপার বেশি করে ছাপানো কিংবা ভোটারদের ছবিযুক্ত তালিকা না দেয়া, কিংবা ধরুন কেউ কেউ বলছে যে অমোচনীয় কালি, সেই কালিটিও নাকি মুছে যাচ্ছিল, অর্থাৎ যে যত খুশি তত ভোট দিতে পারছিল। এই বিষয়গুলোকে আমার মনে হয় মানে পাল্টাপাল্টি অভিযোগের বিষয় না করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত হবে যে অভিযোগগুলো এসছে সেগুলো খতিয়ে দেখা এবং নির্বাচনে সত্যি সত্যি যদি কোনো রকম কোনো কারচুপি নয় ছয় হয়ে থাকে তাহলে সেই নির্বাচনটিকে আসলে গ্রহণ না করা, পুনর্বিবেচনা করতে এক ধরনের অনুরোধ এসেছে। শিশির মনির, বামপন্থীদের সম্প্রীতি ঐক্য প্যানেল অভিযোগ করেছে জাকসু নির্বাচনে কারসাজি করে ছাত্র শিবিরকে বিজয়ী করতে প্রশাসন চেষ্টা করেছে। প্যানেলের এজিএস প্রার্থী নূরে তামিম স্রোত অভিযোগটি করেছেন। বাগছাস সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেছেন, যত সময় গড়িয়েছে বিভিন্ন কেন্দ্রে কিছুটা অনিয়ম দুর্নীতি দেখেছি। এছাড়া সংসপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদও অভিযোগ তুলেছে। আর ছাত্রদল তো জামায়াত নেতার সরবরাহ করা ওএমআর মেশিন সহ আরও বেশ কিছু অভিযোগে নির্বাচনটাই বর্জন করেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বেশ কিছুদিন আগে একটা কথা বলেছিলেন যে আমরা লঞ্চঘাট বাস স্ট্যান্ড দখল করি আর জামাত দখল করে বিশ্ববিদ্যালয় দখল করার ফল কি আপনারা অলরেডি ভোগ করতে শুরু করেছেন? রেটরিক, কবিতা, নাটক, গান, কত কথাই তো বলা যাবে। তো এগুলো ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকালকেই তো পরশুদিন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, সেখানে তো এই ধরনের অভিযোগ করা হয়েছে, লাভ তো হয়নি। কোথায় 14,000 ভোট আর কোথায় 5,000 ভোট। তো 4টার সময় ভোট বর্জন করেছে, আমি দেখে আসলাম, অনলাইনে দেখে আসলাম, আর এখন আস্তে আস্তে দেখতে পারি নাই কারণ মোবাইলটা অফ ছিল। তো ফলে আমার মনে হয় আসলে যেটা হয়েছে কি জানেন, সবগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি পরামর্শ দিব ছাত্রদলকে, আমার আপাকেও পরামর্শ দিব, ছাত্রদলকে ছাত্র ওরিয়েন্টেড করে সাজাতে হবে। এবং ছাত্র ওরিয়েন্টেড করে সাজাতে গেলে একটা ইন্ডিপেন্ডেন্ট কর্মসূচি লাগবে এবং অন্যের দুর্বলতার উপর নির্ভর করলে কাজ হবে না, নিজের সবলতার উপর দাঁড়াতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের আমি এই মামলাটা করেছি, এটা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল, জাকসুর মামলা, এবং সেখানে মামলা করে একজন প্রার্থীর অনিয়মিত ছাত্র, তাকে হাইকোর্ট অ্যালাউ করেছিল, আমরা সুপ্রিম কোর্টে গিয়ে তার অ্যালাউটাকে আবার স্টে করেছি। ভিসির সাথে আমার কথা হয়েছে, প্রক্টরের সাথে কথা হয়েছে, প্রভিসির সঙ্গে কথা হয়েছে, নো কমপ্লেইন। এবং যেখানে বলছে ব্যালট পেপার সাজিয়েছে, হাইকোর্ট একটা ব্যালট পেপার দেখতে চেয়েছিল যে ব্যালট পেপার ছাপানো হয়েছে কিনা। যার কাছ থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে অভিযোগ করেছে, একটু পরে দেখবেন একটা স্টেটমেন্ট বেরিয়েছে, তিনি আসলে বিএনপি সমর্থক ব্যবসায়ীর কাছ থেকে ছাপানো হয়েছে। দিস আর ভেরি লেম এক্সকিউজ। একটা ছাত্র সংগঠনের ছাত্র সংসদের নির্বাচনকে যদি শেষ মুহূর্তে গিয়ে এভাবে বিতর্কিত করতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ মুহূর্তে বিতর্কিত করেনি, শেষ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয়নি এগুলো। সেজন্য আমি মনে করি ছাত্রদের উচিত ছাত্র বান্ধব প্রোগ্রাম নিয়ে ইন্ডিপেন্ডেন্ট হয়েতে দাঁড়ানো। যদি দাঁড়াতে পারে ছাত্র দল অন্যান্য সংগঠন নিশ্চিতভাবে ভালো করবে, আই এম কোয়াইট শিওর। জাতীয়ভাবে তো বিএনপির অনেক ভালো অবস্থান, তাহলে তাদের ছাত্র সংগঠনের নিশ্চয়ই ভালো করার কথা, খারাপ করার তো কথা না। এবং সেই জন্য আমি পরামর্শ দিব, শিবিরেই বলি, ছাত্রদলেই বলি, বাম ছাত্র জোটেই বলি, যেই বলি না কেন, আমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে 3-4 দিন ঘুরে দেখেছি, এখানে উচিত হলো ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম নিয়ে যদি তারা ছাত্রদের অ্যাটেনশন ড্র করতে পারে, ডেফিনেটলি দে উইল গেট পপুলারিটি। এবং আর যদি সুনির্দিষ্ট এরকম অভিযোগ আসে তাহলে আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলবো এবং নির্বাচন কমিশনকে বলবো এগুলো খতিয়ে দেখার জন্য।
যেন সুনির্দিষ্ট যদি থাকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, শুনেছেন নিশ্চয়ই বিএনপি সমর্থিত একজনই আসলে এই ব্যালটগুলো ছাপিয়েছে। কাজে যে অভিযোগটি করেছে ছাত্রদল প্রার্থীরা, সেটিও আসলে তারা যাচাই বাছাই করে করেছে কিনা সেটা নিশ্চয়ই আপনারা দল থেকে প্রশ্ন তুলবেন। ছাত্রদল হেরেছে চাঁদাবাজি উগ্রতার কাছে। ছাত্রদলের টাইমিংও ভালো ছিল না, ডাকসুর কথা বলছি। তারা প্যানেল দিতে দেরি করেছে, তাদের উগ্রতার প্রমাণ মিলে তারা ভিসিকে যেভাবে ধমক দিয়েছে, টেবিল চাপড়ে সেখান থেকে শিবির শিক্ষার্থীদের পালস বুঝেছে। ছাত্রদল ব্যস্ত ছিল টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে। বিভিন্ন জনের মতামতকে আমি একসাথে করেছি। একসাথে করে এই যে মন্তব্যগুলো, এগুলোর সাথে কোনো দ্বিমত আছে ব্যারিস্টার রুমিন ফারহানা? আমি যদি আরেকটু ব্রডার পার্সপেক্টিভে বিষয়টি আলোচনা করি, আমাদের রাজনীতির ধরন কিন্তু পাল্টে গেছে। আপনি যদি নেপালের দিকে তাকান, আপনি যদি কিছুদিন আগে শ্রীলঙ্কায় যেটা ঘটে গেল সেদিকে তাকান, ইন্দোনেশিয়ায় যেটা ঘটবো করেও ঘটলো না কিন্তু ঘটার পথে যাচ্ছিল সেদিকে তাকান, এবং সর্বোপরি আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, রাজনীতিতে একটা বিরাট প্যারাডাইম শিফটিং হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি এই শিফটিংটার পালস ধরতে না পারে, তাহলে আপনি ছাত্র সংসদ নির্বাচন বলেন, আপনি স্থানীয় সরকার নির্বাচন বলেন, কিংবা আপনি জাতীয় নির্বাচন বলেন, সার্টেনলি এই নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলোকে কিংবা তাদের সমর্থিত প্যানেলগুলোকে তার মূল্য চোকাতে হবে। ফর এক্সাম্পল, আমরা এক সময় বয়ানের রাজনীতি বা বয়ানের রাজনীতি না বলি, আমরা আইডেন্টিটি পলিটিক্সের জয় জয়কার দেখেছি। ধরুন বাঙালি জাতীয়তাবাদের আইডেন্টিটি, কিংবা ধর্মভিত্তিক আইডেন্টিটি, কিংবা ভাষাভিত্তিক আইডেন্টিটি। এই আইডেন্টিটি পলিটিক্স, যেটা ফর এক্সাম্পল ভারতের দিকে যদি আপনি তাকান, উগ্র ধর্মভিত্তিক যে রাজনীতি তারা করে যাচ্ছে, তাতে প্রতিদিন তাদেরকে আরো একটু উগ্র, আরো বেশি হিন্দু, আরো একটু বেশি হিন্দু, এটা প্রমাণ করতে গিয়ে তাদেরকে হেন কোনো কুকর্ম নাই যেটার আশ্রয় তাদেরকে নিতে হচ্ছে না। অন দি আদার হ্যান্ড, আপনি যদি দিল্লিতে আম আদমি পার্টির পলিটিক্সটার দিকে তাকান, তারা কিন্তু কল্যাণ ভিত্তিক রাজনীতি, জনগণের কল্যাণ ভিত্তিক রাজনীতি বা ওয়েলফেয়ার পলিটিক্সের দিকে মন দিচ্ছে। আমাদের উপমহাদেশ ভারত, পাকিস্তান, নেপাল, আপনি এই দেশগুলোতে যদি দেখেন, এবং আরো সংক্ষিপ্ত করে আলোচনা আনে যদি বাংলাদেশের দিকে তাকান, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি, বয়ানের পক্ষ বিপক্ষের রাজনীতি, বাঙালি না বাংলাদেশি এই তত্ত্বের রাজনীতি, ধর্ম মুসলমান ভিত্তিক রাজনীতি হবে, মানে ধর্মভিত্তিক রাজনীতি হবে। এই সব কিছু ছাপিয়ে আপনাকে যদি রাজনীতিতে টিকে থাকতে হয় এবং লম্বা রেসের ঘোড়া হয়ে টিকে থাকতে হয়, আপনাকে ওয়েলফেয়ার পলিটিক্সের বাইরে গিয়ে আপনার আর দ্বিতীয় কোনো কিছু ভাববার কোনো অবকাশ নেই। আপনি যেই মন্তব্যগুলো পড়ছিলেন, সেই মন্তব্যগুলো প্রথম আলোতে সম্ভবত গতকালকে এসছে। না, আমি অনেক জায়গায় একসাথে করেছি। প্রথম আলো একটা কম্পাইলেশন তৈরি করেছে যে বিভিন্ন জন কিভাবে দেখছে এই ডাকসু নির্বাচনকে। সেখানে অনেকগুলো বিষয় উঠে এসছে। ছাত্র শিবির গত 15 বছর ধরে ছাত্রলীগের ভেতরে ঢুকে গিয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মকাণ্ডগুলো চালু রেখেছে, 1। 2 হচ্ছে ছাত্র শিবির বা জামাত, যেটাই আপনি বলেন না কেন, তারা অনেক বেশি সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক একটি সংগঠন। আপনি ছাত্র শিবির বা জামাতে ইসলামের প্রতিটি কর্মী, প্রতিটি নেতা, প্রতিটি সমর্থক, প্রতিটি সাথী, প্রত্যেকে দলের মানে একেবারে ফোরামের বাইরে, একদম 4 কর্নার অফ দ্য পার্টি যে রুলস এন্ড রেগুলেশনস, তার বাইরে তারা কখনোই যাবে না, কোনো রকমেই তারা ভোট দেবে না। তাদেরকে আপনি কোনো কিছু দিয়েই আপনি তাদের ভোটকে কেটে অন্যদিকে নিতে পারবেন না। 3 হচ্ছে এই যে ওয়েলফেয়ার পলিটিক্সের কথা আমি বলছিলাম, আমি গণমাধ্যমে দেখলাম, এটা তো আমার জানার কথা না, আমি তো জামায়াত বা শিবিরের সঙ্গে যুক্ত নই। তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে নানানভাবে সহযোগিতা করেছে। ফর এক্সাম্পল ওয়াটার পিউরিফায়ার, প্রতিটি হলে হলে তারা ওয়াটার পিউরিফায়ার দিয়েছে। তারা স্টুডেন্টদের যারা হয়তো ততটা আর্থিকভাবে সক্ষম নয়, তাদেরকে, তাদের ভালো ভালো কোচিং সেন্টার আছে, সেই কোচিং সেন্টারগুলোতে তারা বিনা পয়সায় কিংবা কম পয়সায় তাদেরকে কোচিং করিয়েছে। অর্থাৎ স্টুডেন্টদের সুখে দুঃখে একেবারে আজকে থেকে না, এটা 1 বছরের প্রস্তুতি না, কিন্তু এটা জামাতের বহু পুরনো প্রস্তুতি। এখন এটা তাদের গুপ্ত রাজনীতির প্রকাশ্য ফসলও বলতে পারেন আপনি, কিংবা তারা যে দীর্ঘদিন ধরে রাজনীতিটাকে ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্ম হয়ে করতে পেরেছে, এটা তাদের একটা সফলতাও আপনি বলতে পারেন। তবে আমার কাছে যেটা মনে হয়, যারা পরাজিত হয়েছে তারা ডিনায়ালের মধ্যে না থেকে কিংবা
অস্বীকারের সংস্কৃতি মধ্যে না থেকে, বা কি আওয়ামী লীগের ভোট জামাতে চলে গেছে, এইগুলো কথা বলা না দলকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলা। কেন ফেলা, আমি আপনাকে একটা হিসাব দিয়ে বুঝাই। ধরুন ডাকসু নির্বাচনে ছাত্র দলের ভিপি প্রার্থী পেয়েছে 5,000 বা 6,000 ভোট, হ্যাঁ, আর শিবিরের প্রার্থী পেয়েছে 14,000 ভোট, এখানে 9,000 ভোটের একটা গ্যাপ আছে। তো তাইলে কি আপনি স্বীকার করছেন যে এই 9,000 ভোট ছাত্রলীগের ভোট? মানে তাহলে আপনি কি বলতে চাইছেন? সো এই ধরনের কথাবার্তা না বলে ঠান্ডাভাবে দলীয় ফোরামে বসে চিন্তা ভাবনা করে কথা বললে ভালো হয় বলে আমার মনে হয়। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি বলেছেন রাজনীতির ধরন বদলে গেছে এবং কল্যাণমুখী রাজনীতির কথা বললেন, শেষে এক্সাম্পল দিলেন যে ছাত্র শিবির ওয়াটার পিউরিফায়ার দিয়েছে হলে হলে, তারা বিভিন্ন ছাত্রকে তাদের আর্থিক সহযোগিতা করেছে। এগুলো সব আমি গণমাধ্যমে দেখেছি। জি জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, তাহলে কি ধরে নিব বিএনপির আসলে কল্যাণ করবার মতো টাকা নাই, নাকি বিএনপি শুধু আসলে নিতে জানে, মানে চাঁদা নিতে জানে কিন্তু কাউকে কল্যাণের জন্য দিতে জানে না? বিএনপির এটা পলিসি কিনা? আসবো আপনার কাছে। শিশির মনির, আজ সকালে ডাকসু নির্বাচনে জয়ী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নেতারা প্রথমে রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবরস্থানে গিয়ে দোয়া মোনাজাত করেন। এরপর তারা রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া মোনাজাত করেছেন। তারা কি সেখানে ৭১ শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন? তার আগে আসেন, আমি রুমিন ফারহানা আপাকে ধন্যবাদ জানাচ্ছি যে অবজেক্টিভ হওয়ার জন্য। ওনার আজকের এই কথাটা ইজ ভেরি পজিটিভ এবং আই এম অ্যাকসেপ্টিং হার স্টেটমেন্ট উইথ গুড গ্রেস অ্যান্ড অলসো অ্যাপ্রিসিয়েটিং হার। এই জন্য যে আসলে পরাজয় থেকে তো আপনাকে শিক্ষা নিতে হবে। আরেকজনের উইকনেসের উপর ভিত্তি করে তো আপনার স্ট্রেংথ ডেভেলপ করতে পারবেন না। ইউ মাস্ট স্ট্যান্ড অন ইউর ওন স্ট্রেংথ। আমি যদি আমার নিজের স্ট্রেংথের উপর দাঁড়াতে না পারি, আরেকজনের উইকনেসের উপর দাঁড়াতে যাই, সে যদি সবল হয়ে যায় তখন আমি কি করব? সো দ্যাট ইজ দ্য ডিকটমি ইন ঢাকা ইউনিভার্সিটি, অলসো ইন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমি ছাত্রদলের ভাইয়েরাও কিন্তু আমাদের ছোট ভাই। উই লাভ দেম, উই লাইক দেম। আমরাও তো চাই তারা লেখাপড়া করুক, তাদের একাডেমিক ক্যারিয়ার হোক, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হোক, রেগুলার স্টুডেন্ট হোক। তারপরে ছাত্রদের অবশ্যই ছাত্ররা তাদেরকে লাইক করবে। আপনি খুঁজে দেখেন তো, নানান রাজনৈতিক কেমিস্ট্রি খুঁজছেন, রেজাল্টের দিকে খুঁজে দেখেন তো, যারা প্রার্থী ছিল তাদের একাডেমিক রেজাল্ট কি দেখেন, অনার্সে কত সিজিপিএ পেয়েছে, মাস্টার্সে কত সিজিপিএ পেয়েছে, আর যারা ভিপি হয়েছে, যারা জিএস হয়েছে, যারা এজিএস হয়েছে, তারা একাডেমিকে কি করেছে। যদি আমি অবজেক্টিভ হতে চাই তাহলে আমাকে তো এগুলো দেখতে হবে। আমি এগুলো না দেখে শুধু রাজনৈতিক বয়ান যদি দিতে চাই, কে গুপ্ত কে সুপ্ত, এগুলো তো পিপল উইল নট অ্যাকসেপ্ট ইট। Someone is seeing that a good student is the candidate. একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যে ডিবেট করে, যে ভালো ফুটবল খেলে, যে ভালো লাইব্রেরিতে থাকে, তাকে যদি আপনি ক্যান্ডিডেট করেন, আবার অন দ্য আদার সাইড যদি আমি ক্যান্ডিডেট করে ফেলি যে ব্যাক বেঞ্চার, তাকে ছাত্র দেখে না, তাহলে সেটা তো রাজনীতির দোষ দিলে হবে না। সেটা দেখতে হবে ছাত্র সংগঠনগুলোকে আমরা প্রপার ট্রেকিংয়ে রাখতে পারছি কিনা। এখান থেকে লেসন, শিবিরের জন্যও লেসন, এবং এখান থেকে ছাত্রদলের জন্যও লেসন, এবং বাম সকল সংগঠনের জন্য লেসন। কি লেসন? উই মাস্ট বি অবজেক্টিভ। জেনুইননেসটা বিল্ড আপ করতে হবে। জেনুইননেস যদি কারো থাকে, তাহলে যতই আপনি অপপ্রচার করেন না কেন, শেষ পর্যন্ত কিন্তু জেনুইননেস উইল কাম আউট। একজন যদি ভালো ছাত্র হয়, তা ওয়েল বিহেভড হয়, ওয়েল ম্যানার্ড হয়, সে যদি কর্মকর্তাদের সঙ্গে ভালো বিহেভ করে, তাহলে তার তো একটা জেনুইন কোয়ালিটি। সে সময় মতো ক্লাসে যায়, ভালো রেজাল্ট করে, পরীক্ষা দেয়, তারপরে সে পার্টিসিপেট করে, শিক্ষকদের সাথে ওয়েল ম্যানার্ড হয়। এই জেনুইন কোয়ালিটি আপনি উপ্ত, গুপ্ত, সুপ্ত নানান অভিযোগ দিয়ে কি ধামাচাপা দেওয়া যাবে? সেই জন্য আমি ছাত্রদলে কিন্তু অনেক ব্রিলিয়েন্ট ছেলেরা আছে, অত্যন্ত ভালো আমাদের ছোট ভাইয়েরা আছে। আমি আহ্বান জানাবো তাদেরকে, কাম টু দি রেগুলার অ্যাক্টিভিটিস অফ দি ইউনিভার্সিটি, ইনক্লুডস একাডেমিক অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আমরা দেখেছি তো, আমাদের সঙ্গে যে ছেলেটা ভালো ফুটবল খেলতো, আমরা তার প্রতি দুর্বল থাকতাম। আমাদের সঙ্গে খুব ভালো বিতার্কিক ছিল একজন, ডিউডিএসসি বিতর্ক করতো, একটা ছাত্র সংগঠনের সঙ্গেও তার রিলেশন ছিল, কিন্তু আমরা তাকে অনেক বেশি লাইক করতাম বিকজ অফ হিজ ওরেটর, যে একটু ভালো বক্তা, এত সুন্দর পয়েন্ট মেক করে, পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এত সুন্দর কথা বলে, মনে হয় যেন ডিউডিএসসি পার্লামেন্ট বসিয়ে দিয়েছে। তো উই লাইক দেম ইররেসপেক্টিভ হোয়াট পলিটিক্যাল পার্টি হি বিলংস টু। আমাদের ছাত্র সংগঠনগুলোর উচিত টু কনসেন্ট্রেট অন ডেভেলপমেন্ট অফ দ্য কোয়ালিটি। আর যে কথাটা আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি পরে নিচ্ছি, ওই প্রশ্ন আমার মাথায় আছে।
আপনি পরামর্শ দিয়েছেন ছাত্রদলকে, শিবিরকেও একটা কথা- দিয়েছেন। জি জি শিবিরকেও দিয়েছেন। একটা কথা বলে আমি একটা প্রশ্ন করি, বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন ছাত্রলীগের সাথে তো শিবিরের একটা স্বাচ্ছন্দ্যের সম্পর্ক ছিল, দীর্ঘদিনের গুপ্ত বা গোপনীয় সম্পর্ক ছিল। ছাত্রলীগের যেহেতু এখন ভোট দেওয়ার কোনো বাক্স নাই, তারা তো শিবিরকে সাহায্য করবে। এস এম ফরহাদ তো ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। আপনি বলছেন যারা ডিবেট করে, ফুটবল খেলে, তাদের প্রতি মানুষ আকৃষ্ট হয়। গত 15 বছর ছাত্রদলকে সেই সুযোগ পেয়েছে, ছাত্রদলকে জেল খাটতে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে, তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারে না, সময় মতো ক্লাসে যেতে বলেছেন, সময় মতো তারা কি করে ক্লাসে যাবে? অথচ এস এম ফরহাদের মতো যারা ছাত্রলীগের পেটের ভিতর ঢুকেছিল তারা তো ঠিক মতো ক্লাস করতে পেরেছে। তিনি ডিবেটিং সোসাইটির বড় পদে সম্ভবত সভাপতি ছিলেন একটা হলের, সেটাও করেছেন। সাদিক কায়েম কোন পলিটিক্স করেন এটা কেউ জানতোই না এইবার আসলে আপনাদের প্যানেল প্রকাশের আগে। তাহলে আপনি কি করে ছাত্রদলকে ফুটবল খেলতে বলেন, ক্লাস করতে বলেন? তাহলে তো আপনি একটা দীনতার কথা বলছেন। জি, ছাত্রদল কি যে কয়জন লোক আজকে ইলেকশন করেছে এই কয়জনই, এই কয়জনের নাম ছাত্রদল? তাহলে তো এটা দীনতা হবে। হাজার হাজার লোক ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত, হাজার হাজার স্টুডেন্ট সারা বাংলাদেশে ছাত্রদলের সঙ্গে ডাইরেক্টলি সম্পৃক্ত। এর মধ্যে ব্রিলিয়েন্টদেরকে বাঁচতে হবে আপনাকে। আপনি যদি ক্রাইসিস মোকাবেলা করতে হয় তাহলে এই সমস্ত কথা বললে তো লাভ হবে না। এই রাজনৈতিক দলের কিছু কিছু ব্যক্তিবর্গ এমন সব কথা বলেন যা নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি টিজিংয়ের সমতুল্য। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভোট দিচ্ছে, কাকে পছন্দ হবে তাকে দিবে, যাকে পছন্দ হয় না তাকে দিবে। আমি যদি গিয়ে বলি যে এটা হলো এই কারণে দিয়েছে, এটা হলো গুপ্ত, এটা হলো সুপ্ত, তাহলে যে 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 গার্ল তার ভোট নিজে স্বেচ্ছায় সজ্ঞানে কাস্ট করেছে তিনি ইনসাল্টেড হবেন না? যে বয় নিজে স্বেচ্ছায় সজ্ঞানে 8টা থেকে লাইনে দাঁড়িয়ে তার ভোটটা কাস্ট করেছে তাকে আপনি ইনসাল্ট করছেন না? এই জন্য আমাদের অসুবিধাটা কোথায় বোঝার, অসুবিধাটা হলো ইয়ুথফুল এক্সুবারেন্স, যেটা তারুণ্যের যে উত্তাল তরঙ্গটা, এটা আমরা বুঝতে চাই না। আমরা আমাদের মতো সমীকরণ দাঁড় করাই, এই সমীকরণ দাঁড় করে একটা ব্লেম দেই, ওকে বলে এই ক্যাটাগরির, তাকে বলে ওই ক্যাটাগরির, সে হলে এই ক্যাটাগরির। এগুলো দিয়ে কিন্তু পরিস্থিতির উন্নয়ন হবে না। এগুলাই তো ছিল 5th অগস্টের ব্যাকগ্রাউন্ড। আপনি তো এভাবে কাউকে ব্লেম করতে পারেন না। 14,000 পিপল ভোটেড ফর হিম। আমরা এখানে ক্যাটাগরি করতে পারি? আমাদের তো দেখতে হবে কেন 14,000 ভোট একজন ছেলেকে দিল, কি কোয়ালিটি ক্যাপাসিটি তার মধ্যে আছে, এইটা না ইনকোয়ারি করার বিষয়। এটা যদি আমরা ইনকোয়ারি না করে কোন ভোটার তাকে কি কারণে ভোট দিল তাদেরকে ব্লেম করি, উইল বি এ ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার? এটাকে আমি ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার বলতে পারবো? শিবির করে ধরেন 500 লোক, 1000 লোক, ছাত্রদল করে না 1000 2000 লোক। শিবিরের মধ্যে যদি 10টা লোক ব্রিলিয়েন্ট থাকে, ছাত্রদলের মধ্যে 20টা লোক ব্রিলিয়েন্ট থাকবে না? অবশ্যই থাকবে, থাকবে না কেন? এবং তারা তো বিশ্ববিদ্যালয়ে কম্পিটিটিভ পরীক্ষায় তারা এখানে জয়েন করেছে। আমাদের সঙ্গে ভালো ভালো ছেলেরা ছাত্রদল করেছে, আমরা শিবির করতাম, তারা ছাত্রদল করতো, অনেক ব্রিলিয়েন্ট লোকেরা ছিল। তাদেরকে আমরা নেতৃত্বে তুলে আনতে পারবো না? এখন আছে না? নিশ্চয়ই অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছে, নিশ্চয়ই ফিজিক্স ডিপার্টমেন্টে আছে, নিশ্চয়ই আপনি খুঁজে দেখবেন ইংরেজি, ল এবং ইকোনমিক্স ডিপার্টমেন্টে আছে। পিক দেম। ব্রিলিয়েন্সির রাজনীতিটা করতে হবে, ব্লেমেন না, তাহলে ইউ উইল লুজ। শিশিরমণি, সেই প্রশ্নটা মনে আছে আমার, তারা কি সেখানে 71 শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গিয়েছিল না ক্ষমা চাইতে গিয়েছিল? আপনার এই প্রশ্নটা কিছুটা হাস্যকর এবং কিছুটা মনে হচ্ছে অপ্রাসঙ্গিক। আপনি হাস্যকরভাবেই উত্তর আমি হাস্যকরভাবে উত্তর দিব। আপনার এই প্রশ্নটার খুব প্রাসঙ্গিকতা আছে বলে মনে হয় না। ডাকসু নির্বাচনে তারা ইলেক্টেড হয়েছে, তারা জুলাই এদের কবর জিয়ারত করতে গিয়েছে, শহীদ বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করতে গিয়েছে। সেটা কি পাশে ছিল বলে, মানে না হলে যেত না, এরকম কিছু? এখন আপনি এটাকে কিভাবে ইন্টারপ্রিট করবেন? ধরেন একটা, আমি আপনার কাছেই জানতে ধরেন একটা চাচ্ছি। গ্লাস, জি। একটা গ্লাসে অর্ধেক পানি আছে আর অর্ধেক খালি আছে। আপনি দেখছেন অর্ধেক খালি আছে, আমি তো দেখছি অর্ধেক ভরা আছে। আমি কিছুই এটা দেখছি না, আমি দৃষ্টিভঙ্গির প্রশ্ন বিষয়। করেছি। এই যে প্রশ্নটা করেছেন এটা হলো আপনার দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটেছে। এখানে আছে বলে যেত না, এখানে আসে বলে যেত। ইজ ইট এ ফ্যালাসি? ক্যান ইট বি আর্গুড? হোয়াট শুড বি দ্য আর্গুমেন্ট? আর্গুমেন্ট শুড বি তারা ইয়াং টকবগে ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশের ভোটে ইলেক্টেড হয়ে যাওয়ার পরে দে পেইড দেয়ার অ্যাটেনশন বুদ্ধিজীবী কবরস্থানেও, দে পেইড দেয়ার অ্যাটেনশন। এটা তো আমাদের আপনাদের এই ধরনের কোয়েশ্চেন করার চাইতে উই শুড অ্যাপ্রিসিয়েট ইট, বিকজ দে হ্যাভ টেকেন এ ভেরি পজিটিভ, ইনোভেটিভ, ক্রিয়েটিভ ইনিশিয়েটিভ। তাহলে কি 71 নিয়ে শিবিরের বা জামায়াতের পলিসিতে কোনো পরিবর্তন হয়েছে? শিবির আপনার চোখের সামনে কি করছে দেখেন না? আপনার এবার ইনক্লুসিভ কি প্যানেল দিয়েছে তারা? ঢাকা বিশ্ববিদ্যালয় ইনক্লুসিভ প্যানেল দেয়নি তারা? ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকে বলছেন যে শিবিরের জয়ের পিছনে দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। আমি অনলাইন একটা অ্যানালাইসিস দেখেছি। সেই অ্যানালাইসিসটা কি? একজন বলেছেন যে তারা তাদের প্যানেলে নারীদেরকে নিয়েছেন, তারা তাদের প্যানেলে আরও মাইনরিটি কমিউনিটির লোকদেরকে নিয়েছেন, তারা ইনক্লুসিভ, পজিটিভ, ক্রিয়েটিভ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করছেন।
আমি আপনি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি, বাট আই ফাইন্ড দিস অ্যাপ্রোচ ইজ এ পজিটিভ, ইনোভেটিভ অ্যান্ড ইনক্লুসিভ অ্যাপ্রোচ। স্টুডেন্টস শুড বিহেভ লাইক দিস। এখন তারা ডাকসুতে এসেছে, এখন দেখতে হবে বাকি 1 বছর কী ধরনের অ্যাটমসফিয়ার তারা ক্রিয়েট করে, কী ধরনের প্রোগ্রাম তারা নেয়, যারা হেরেছে, জিততে পারে নাই, তাদের প্রতি কী অ্যাটিটিউড তাদের হয়, তাদেরকে কিভাবে তারা ইনক্লুড করেন এখানে, নারীদের সঙ্গে কী ধরনের ব্যবহার করেন, শিক্ষকদের সঙ্গে কী ধরনের ব্যবহার করেন, বসগিরি করেন নাকি ফ্রেন্ডশিপ করেন। দ্যাট উইল ডিটারমিন দেয়ার ফেট। আমাদের এখন উচিত তাদেরকে ইন্সপায়ার করা টু বিহেভ লাইক এ স্টুডেন্ট, নট লাইক এ বস। আমি কিন্তু আসলে আমার মনে হয় না আমি সরাসরি প্রশ্ন উত্তর পেয়েছি। আমি সরাসরি প্রশ্নটা করে ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে গিয়ে আমি উত্তর নিব। ৭১-এর ভূমিকার জন্য ঘুরিয়ে পেঁচিয়ে নয়, যদি কিন্তু দিয়ে নয়, সরাসরি সরি বলবেন কিনা, এবার সেই পলিসিতে পরিবর্তন এসেছে কিনা। আমি আসছি আপনার কাছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, মেধাবীরা ছাত্র দলে পছন্দ করে না, তাহলে মেধাবীরা নাই কেন ছাত্র দলে? ডাকসুতে ছাত্রীরা ভোট দিয়েছে শিবিরের প্যানেলকে, ছাত্রী হলগুলোর ভোট দেখলে বোঝা যায় ছাত্রীদের কেনই আস্থা শিবিরের প্রতি, ছাত্র দলের প্রতি আস্থা নেই তাহলে ছাত্রীদের। দেখুন, ডাকসু নির্বাচনটা আমার মনে হয় পুরো বাংলাদেশের রাজনীতির জন্য একটা বিরাট ওয়েক আপ কল। এটা ওয়েক আপ কল এই কারণেই যে দীর্ঘদিন আমাদের রাজনীতির ময়দানে একটা বয়ানের খুব শক্ত আধিপত্য ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি উদারপন্থী এবং এমন একটি অসাম্প্রদায়িক মুক্তমনা অঙ্গন, যেই অঙ্গন কখনো শিবির বা জামায়াতের মতন সংগঠনকে মেনে নেবে না। কিন্তু এই ন্যারেটিভটাকে দুমড়ে মুচড়ে দিয়ে জামায়াতের প্যানেল, শিবিরের প্যানেল ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। সো আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে ইটস আ বিগ ওয়েক আপ কল, এবং এটা একটা চমৎকার টেস্ট কেস হতে পারে, যেটা নিয়ে পলিটিক্স যারা করেন, পলিটিক্যাল অ্যানালিসিস যারা করেন, পলিটিক্স নিয়ে যারা ভাবেন, চিন্তা করেন, বয়ান তৈরি করেন এবং তার মতো করে বিশ্লেষণ করেন, তাদের কিন্তু একটা বিশ্লেষণের ক্ষেত্র আছে। দেখুন, নারীদের ব্যাপারে জামাতের অবস্থান কিন্তু স্পষ্ট নয়। আমরা কিন্তু এখনো খুব স্পষ্ট নই যে নারীদের ব্যাপারে জামাতের কি অবস্থান। আমার ভাই এখানে উপস্থিত আছেন, উনি যদি আমাকে স্পষ্ট করেন বা ওনার আজকে অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে স্পষ্ট করেন, আমি খুশি হব। আমরা স্পষ্ট নই, কিন্তু সেইখানে আমরা দেখলাম যে রোকেয়া হল থেকে শুরু করে নারী ভোটার যারা আছেন তারা কিন্তু শিবিরকে ভোট দিলেন। কেন এই ভোটটা দিলেন? আমি যেটা গণমাধ্যমের মাধ্যমে জানলাম সেটি হচ্ছে যে ছাত্রী সংস্থা, তাদের যে ছাত্রী সংস্থা আছে, তাদের যে নারী সংস্থাটা আছে, তারা একেবারে হলে হলে গিয়ে আমাদের স্টুডেন্টদের সঙ্গে 1-to-1 একটা কমিউনিকেশন তৈরি করেছে, তাদেরকে আশ্বস্ত করেছে, তাদেরকে বুঝিয়েছে, অর্থাৎ তারা তাদের ভোটের মাঠে জয়লাভের জন্য যা যা করা দরকার সেটা তারা করেছে। এটা গণমাধ্যমের রিপোর্ট। সো এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে রাজপথে আমরা যতই স্লোগান দিয়ে লম্বা মিছিল করি না কেন, 1-to-1 কানেকশন বা কমিউনিকেশন ভোটের মাঠে ভীষণ জরুরি। সেই কারণে আমি কিন্তু আমার এলাকাতে যখন ভোটের আলাপ হচ্ছে, আমি কিন্তু বড় বড় সমাবেশ করছি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। একই সঙ্গে আমি আবার প্রতি সপ্তাহে বাজারগুলাতে যাচ্ছি, বাজারগুলাতে গিয়ে চা খাচ্ছি এবং দেখছি যে সাধারণ মানুষ কি বলতে চায়, সাধারণ মানুষ তাদের সমস্যার কথা আমাকে খুলে বলছে। আমি কি করছি, বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে চলে গেলে মা বোন যারা হয়তো জনসভায় আসছে না, মিছিলে যাচ্ছে না, বাজারে চা খেতে দাঁড়াচ্ছে না, তারা কিন্তু আবার তাদের বাড়ির উঠানে বসে আমাকে বলছে, মা গো, গ্যাসটা যদি না হয়, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা বাংলাদেশে যায়। অর্থাৎ তাদের রান্নাঘরের সমস্যাটা কিন্তু আমি জেনে যাচ্ছি। সো এই যে 1-to-1 পিপল টু পিপল কানেকশন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 1, 2 হচ্ছে এই সময়টা স্মার্ট পলিটিক্সের যুগ। আপনাকে স্মার্ট পিপল আনতে হবে, আপনাকে স্মার্ট পিপল দিয়ে সাজাতে হবে, আপনাকে স্মার্ট পিপল দিয়ে পলিটিক্স করতে হবে। আমাকে একটু সময় দিতে হবে। আর শিশির মনির যে কথাটি বললেন আমার ভাই, আমি ওনার সঙ্গে একমত, কারণ আমি ওনার আগে এটা লিখে রেখেছিলাম, দেখলাম উনিও বলছেন পলিটিক্সে মেরিটোক্রেসি, তার কোনো মানে এটার আর কোনো অল্টারনেটিভ হতে পারে না। পলিটিক্সে আপনাকে মেরিটোক্রেসি আনতে হবে। যদি আপনার কাছে পলিটিক্সের অর্থ হয়ে থাকে, আমি এটা যে কোনো দলের ব্যাপারই বলছি, এটা আমি কোনো বিশেষ দল না, আমি জামাতকেও বলছি, আমি বিএনপিকে বলছি, আমি আওয়ামী লীগকে বলছি, আমি অ্যাজ আ হোল বলছি। আপনার যদি লক্ষ্য হয়ে থাকে যে বস্তি থেকে উঠে এসে আপনি বিলিয়নিয়ার হবেন, অর্থাৎ স্লামডগ মিলিয়নিয়ার, এইটার পলিটিক্স এখন বাংলাদেশে আর সম্ভবত খাটবে না। এবং এই যে বিশ্ববিদ্যালয় একটা চমক হলো, এই চমকটা বাংলাদেশের প্রতিটা পলিটিক্যাল পার্টির জন্য ইজ আ বিগ ওয়েক আপ কল। যে আপনি যদি পিপল টু পিপল কানেকশন তৈরি করতে পারেন, আপনি যদি মেরিটোক্রেসিকে প্রাধান্য দেন, আপনি যদি মানে উত্তর দক্ষিণ বা অমুক ভাই তমুক ভাই, তুমি আমার আমি তোমার, এই পলিটিক্সের বাইরে গিয়ে যদি আপনি
আর একটু ব্রডার পার্সপেক্টিভে পলিটিক্সটাকে দেখতে না পারেন, আপনি যদি বয়ানের পরিবর্তে পাল্টা বয়ান তৈরি করতে না পারেন, এবং যারা আপনার বয়ান তৈরি করে দিচ্ছে তাদেরকে দলে যথাযথ মূল্যায়ন করতে না পারেন, তাহলে এই ভরাডুবি জাস্ট শুরুই হলো। আরেকটা প্রশ্ন করে আমি যাব বিরতিতে। মুক্তিযুদ্ধ বিষয়ক দুটি প্রশ্নের উত্তরে নিব। ব্যারিস্টার রুমিন ফারহানা, ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদটাও কিন্তু শিবির সমর্থিত জোটের ঘরে, কেমন করে কিভাবে? কারণ এটি নিয়ে আসলে ডাকসু নির্বাচনের আগে আপনারা এক ধরনের বয়ান তৈরি করার, আপনারা মানে আমি ছাত্র দলের কথা বলছি, এক ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করেছিলেন। এখানে চন্দ্রদীপ নামে একজনের একটি মন্তব্য পড়ে শোনাতে চাই। একবার ভাবুন তো, ডাকসু নির্বাচনে একটা পদ তৈরি করা হলো, জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক, সেই পদে কোনো একদিন নির্বাচিত হলো ছাত্রলীগ, কেমন হবে বিষয়টা? বিরতি নেই, ফিরছি একটু পরেই। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে শিশির মনির আছেন। শিশির মনির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও স্বাধীনতার পর ডাকসুর প্রথম ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এ ধরনের প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান লজ্জার কারণ। এই ক্যাম্পাস হচ্ছে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র, সেখানে এই ধরনের শক্তিকে শিক্ষার্থীরা কিভাবে বেছে নিল তা বোধগম্য নয়। তাদের নিয়ে আমার আপত্তি আছে, কারণ তারা স্বাধীনতা বিরোধী শক্তি। তাদের মূল দল জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় নারী নিপীড়নের সঙ্গে জড়িত ছিল। কোনো মন্তব্য করতে চান? সাথে আগের প্রশ্নের উত্তরটা যদি দিতেন। যে মন্তব্য করতে চাই এটা, উনি তো সিনিয়র মানুষ, আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর হিম, আই অলওয়েজ রেসপেক্ট, বিকজ উনি অনেক এক্সপেরিয়েন্স পান, অনেক কিছু দেখেছেন। কিন্তু এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ব্লেম করাটা মনে হয় ঠিক হবে না। দ্যাট উইল বি ট্যান্টামাউন্ট টু অ্যাটাক দেয়ার ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা জিনিস ডিসাইড করছে, রাইট অর রং। মানুষের জীবন উত্থান পতন হয় না? আপনি একটা দেখেছেন, আমি তো আরেকটাও দেখতে পারি। আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন আরেকটা সিচুয়েশন দেখতে পারি। এটাই তো ডায়নামিজম, ক্রিয়েট হবে, চেঞ্জ হবে, আসবে যাবে। বিশ্ববিদ্যালয়ের ইয়াং ছাত্ররা ডিসাইড করেছে তাদের সহপাঠীদের মধ্যে কাকে কাকে বেছে নেবে, তারা তাকে বেছে নিয়েছে। এখন আমরা যদি এই বক্তব্য দেই, ইট উড বি জাস্টিফাইড? আমি জাস্টিফাইড মনে করি না। বাট হাউএভার আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর হিম, হি ইজ এন এক্সপেরিয়েন্সড পারসন, হি ইজ টু মি এজ এ ফাদার লাইক পারসন। এই জন্য আমি কোনো অন্য কথা বলতে চাই না, শুধু আমি এতটুকু বলতে চাই, সম্ভবত এই প্রতিক্রিয়া যদি তিনি দেখান, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি একটা ইনজাস্টিস হবে, তাদের ওপিনিয়নের প্রতি এক ধরনের ইনসাল্ট হবে। এটা কারোই করা উচিত না। জি, আগের প্রশ্নের উত্তর কোনটার কথা বলছিলেন? জি, আমি বলেছি যে আপনারা যদি কিন্তু হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে ছাড়া ৭১-এর ভূমিকার জন্য ফর্মালি সরি বলবেন কিনা। দেখুন, আমরা এটা ফুললি মনে করি, এখন যে প্রজন্ম জামাত শিবির করছে এদের সঙ্গে ৭১-এর কোনো সম্পর্ক নাই। দে আর সম্পর্ক না থাকা তো ভয়াবহ শিশির মনির। ৭১-এর আমাকে মাধ্যমে উত্তর দিতে বাংলাদেশের দেন, জন্ম। আমাকে তো উত্তরটা দিয়ে দিলেন না। জি, আমার প্লিজ এখন সেন্টেন্সটা বলুন, কমপ্লিট করতে এখন দেন। বলুন, কারণ আপনি খুব স্পর্শকাতর কথা বলেছেন। এদের এখন যারা শিবির করছে, আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন, আমাকে এই প্রশ্ন করছেন কেন? আমি ৮১ সালে জন্ম হয়েছে আমার। আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন, ইজ ইট এ জাস্টিফাইড কোয়েশ্চেন টু মি? ইতিহাসের জন্য কবে জন্ম হয়েছে সেটা খুব জরুরি। অফকোর্স, আপনি ইতিহাস জানবেন কেন? টু ট্র্যাক ইউ ইন দ্য গুড ট্র্যাক। আপনার বাবাকে দাদাকে আপনি জানবেন না? অবশ্যই জানবো, কিন্তু আপনি যে আমাকে ব্লেম করছেন, না, আপনি blame করছি না, আমি আপনি প্রশ্ন তো আমাকে করছি। বলতেছেন কোন একটা জিনিসের জন্য সরি বলতে। কি জিনিসের জন্য সরি বলতে আমাকে বলছেন? আমার জন্ম হয়েছে ৮১ সালে। হোয়াই আর ইউ টেলিং মি টু সে তাহলে সরি? তাদের আদর্শ আপনি বিশ্বাসী? ৭১-এ যারা ছিলেন তাদের সেই আদর্শই তো আপনি বহন করছেন। দিস ইজ হোয়াট ওয়াজ দ্য টেকিং। বলতো তোমার বাবা রাজাকার, তুমি কি? তোমার তো জন্ম পড়ে, তাহলে তুমি কি? তুমি হলো চেতনায় রাজাকার। দিস ন্যারেশন হ্যাজ বিন ওয়াইডলি রিজেক্টেড বাই দি নেশন। এখন যদি আপনি আমাকে এই কথা বলেন, How do you আপনি know? যদি Widely একজন rejected ৭০ by বছর, the nation, how do you শুনেন, know? একজন ৭০ বছর বয়সের একজন যে নাকি এটা দেখেছেন, যে নাকি এটা উইটনেস করেছেন, তাকে যদি আপনি কোয়েশ্চেন করেন, দ্যাট মে বি রেলেভেন্ট। Why are you asking this question as a student of class 22 years আপনি old? শেষ করেন, আমি বলছি। আপনি যখন 22 বছর বয়সের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে এটা করেন, you are insulting him. This is tantamount to insult. This insult যখন করা হবে একজন মানুষকে, he or she can এটা কি take করে it. insult হয়? And that insult মানে- was done by the then Prime Minister. And এরপরে দেখেন নাই কি, what was the reaction? শিশির মনির, You saw the reaction? আমি কি এবার প্রশ্ন করতে পারি? পরবর্তী এইবার প্রশ্ন। প্রশ্ন করতে পারেন। আপনি যে সময় জন্মের কথা বলেছেন, ঠিক আশেপাশেই আমার জন্ম। আমি ৭১ দেখিনি বলে কি আমি ৭১-এর চেতনায় বিশ্বাস করব না? বাংলাদেশের জন্ম হয়েছে ৭১-এর মাধ্যমে, আমি ৭১ বিশ্বাস করব না?
আপনি কি বিশ্বাস আমি আমার বাবাকে দাদাকে অস্বীকার করব? Okay, আপনার question আমার is জন্ম done? আমার বাবার মাধ্যমে আমি অস্বীকার করব? Is it your question done? হ্যাঁ, তাহলে please. let me answer. আপনি বিশ্বাস করবেন না করবেন এটা তো প্রশ্ন না। প্রশ্ন হলো you are asking me to say sorry. For what? Did I do anything? You You didn't are do saying anything. just do something চেতনা, right? জামাত ইসলাম কিছু করেনি, ৭১-এ কিছু কোনো ভুল করেনি। 81 সালে জন্ম নেওয়া মানুষকে বলছেন কেন? আপনি তো জামাত ইসলামের বিশ্বাসে আদর্শে বিশ্বাসী। If it is so, then the answer is Jamaat Islami as of today repeatedly attempted to express their opinion, what they did in 1971. And repeatedly. And even if it has been said repeatedly, the people like you is again asking the same questions. What would be his perception then? আমি বুঝতে পারছি না, ইংরেজিতে বলেছেন তো, ইংরেজিতে এমনিতেও আমি কম বুঝি, একটু বুঝিয়ে বলবেন কি জামাত ইসলাম কি আসলে ফর্মালি সরি বলেছে কখনো? আপনি মনে হয় এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল না। আপনি নাগরিকত্বের মামলা সম্পর্কে ওয়াকিবহাল? জি, অবশ্যই। আমার জন্ম ওই সময় না হলেও আমি জানি। সেই 92 সালে নাগরিকত্বের মামলায় প্রফেসর গোলাম আজম সাহেব বাইতুল মোকাররমের উত্তর পত্রিকা খুলেন, উত্তর গেটে কি বলেছিল প্রেস স্টেটমেন্টটা দেখুন। দ্যাট ইজ ফর্মাল। আপনি তো ফর্মালটাকে ফর্মাল নিতে চাইবেন না, বিকজ ইট ইজ নট দ্য কোয়েশ্চেন অফ ফর্মালিটি এন্ড ইনফর্মালিটি। ইট হ্যাজ নাও বিন কোয়েশ্চেন টু সাম পিপল অ্যাজ এ জাস্ট টু আস্ক দ্য কোয়েশ্চেন, নো অবজেক্টিভ। এর বাইরে আর কোনো অবজেক্টিভ নেই। এর বাইরে অবজেক্টিভ, এখন অবজেক্টিভ কি হওয়া উচিত ছিল? এখন অবজেক্টিভ হওয়া উচিত ছিল হাউ টু রিকনস্ট্রাক্ট দি নেশন উইথ পজিটিভ অ্যাটমসফিয়ার। এটা না করে আমরা কি অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে চাচ্ছি? বাইতুল মোকাররমের গেটের সামনে যে কথা হয়েছে সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আমি ইসলাম সম্পর্কে আপনাদের মতো হয়তো অত বেশি জ্ঞান নেই, কিন্তু আমার যতদূর জ্ঞান আছে আমি জানি কখনো যদি কেউ জুলুম করে কারো উপরে, যে ভিকটিম, সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহও ক্ষমা করে না। বাংলাদেশের মানুষ কি জামাত ইসলামের ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা করেছে? আপনারা ক্ষমা চেয়েছেন, বাংলাদেশ কি আপনাকে ক্ষমা করেছেন? Is it your issue today or allotted all of your time for this purpose? No, it is not my issue. কিন্তু আপনি স্পর্শকাতর কথা বলেছেন বলে আমি প্রশ্ন করছি একের পর এক। হ্যাঁ, এই যে প্রশ্নগুলো করছেন আপনি, এই যে কথাটা এখন বলছেন, এই কথাটার what is the relevancy now? You are creating the relevancy by yourself in the way that we are discussing in the Daksu election. ওই ছেলেরা ওখানে গিয়ে এটাও জিয়ারত করেছে, এটাও জিয়ারত করেছে। This is the question, this is your root question. And again you are asking the same question repeatedly. আমি পরিষ্কার হতে চাচ্ছি, যে এই প্রশ্নের উত্তর আমি পাইনি সেই প্রশ্ন আমি বারবার করব। সেই প্রশ্নের উত্তর তো বারবার আপনাকে দেওয়া হচ্ছে, কিন্তু আপনি নিতে পারবেন না এটা, because you have certain sort of bias. আমি মুক্তিযুদ্ধের প্রতি বায়াসড। শিশির মনির, আপনি যদি বলেন আমি মুক্তিযুদ্ধের প্রতি বায়াসড। We also. আপনি বায়াস, আমরা বায়াস না? আপনি কি আমরা যখন ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের কথা বলি, আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, আমরা যখন মানবিক সাম্য, মানবিক মর্যাদার কথা বলি, আমরা যখন ডেমোক্রেসির কথা বলি, ফ্রি ফেয়ার এনভায়রনমেন্টের কথা বলি, রুল অফ লয়ের কথা বলি, ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির কথা বলি, ইজ দিস নট আওয়ার বায়াসনেস? দিস আর আওয়ার বায়াসনেস। অ্যান্ড এই প্রিন্সিপাল কোত্থেকে আসছে? এই প্রিন্সিপালগুলো আসছে 72 কনস্টিটিউশনে। 72 কনস্টিটিউশন কীভাবে আসছে? ফ্রম 71-এর পরে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে এগুলো প্রিন্সিপাল হিসেবে আইডেন্টিফাই হয়েছে। দ্যাট উই আর অ্যাডভোকেটিং ইচ অ্যান্ড এভরি ডে উইথ সিনসিয়ারিটি, উইথ কমিটমেন্ট। আমাদের লাইফ এবং স্টাইল খুঁজে দেখেন, আমাদের জীবনে কোনো করাপশন খুঁজে পাবেন কিনা, আমাদের জীবনে কোনো হিপোক্রেসি খুঁজে পাবেন কিনা, আমাদের জীবনে এমন কিছু খুঁজে পাবেন কিনা যে আমরা বলি একটা করি আরেকটা, আমাদের জীবনে কোনোদিন কোনো তসরফের সঙ্গে যুক্ত আছি তা খুঁজে পাবেন কিনা। ইজ দিস নট দি সেন্টিমেন্ট অফ 71? মানবিক সাময়িক মর্যাদার, মানবিক মর্যাদার মধ্যে এগুলো পড়ে না? ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি পড়ে না? ডেমোক্রেসি পড়ে না? ফ্রি ফেয়ার এনভায়রনমেন্ট পড়ে না? লিবার্টি, রাইট টু লাইফ এন্ড লিবার্টি পড়ে না? দ্যাট উই আর অ্যাডভোকেটিং ফর দিস। তাহলে আপনাকে মুখে মুখে শুধু বললেই কি হবে, না ওয়ার্কগুলো করতে হবে? আপনার কাজে প্রমাণ করতে চান। আমি মনে হয় খানিকটা উত্তর পেয়েছি। ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি তো মনে হয় জাতীয় নির্বাচনের পর কে কোন মিনিস্ট্রি পাবে সেটাও হিসাব করে ভাগ করে একদম ফেলেছিল। এখন কি বিএনপির স্বপ্নে সাজানো বাগানে ভূমিকম্পের হালকা ঝাঁকুনি লাগলো ডাকসু নির্বাচনের পর, নাকি ডাকসুতে শিবিরের জয়ে ধাক্কাটা রিক্টার স্কেলে 9-এর উপরে ছিল? না, দেখুন, জাতীয় নির্বাচন আর ডাকসু নির্বাচন দুটোকে যদি আপনি একদম একই রকম হিসেবে ধরেন তাহলে আমার মনে হয় সেটা সঠিক হবে না। জাতীয় নির্বাচনের ক্যানভাসটা অনেক বিস্তৃত, জাতীয় নির্বাচনের হিসাব নিকাশ অনেক ভিন্ন, আর ডাকসুর হিসাব নিকাশ অনেক ভিন্ন। কিংবা ছাত্র সংসদের যে নির্বাচনগুলো হচ্ছে, চাকসুতে হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেগুলোর হিসাব নিকাশ ভিন্ন। ধরুন জাতীয় নির্বাচনে আপনি এখন থেকে যদি ধরেন আরও 5 মাস হাতে আছে, এবং এই 5 মাসে যেই এলাকা থেকে নির্বাচন করতে চায়
তারা কিন্তু পূর্ণ মাত্রায় কাজ চালিয়ে যাচ্ছে। জামাত যদিও পিআর পদ্ধতি নির্বাচনের কথা বলছে, কিন্তু জামাতে কিন্তু 300 আসনে সবচেয়ে আগে তাদের প্রার্থী কারা কারা হবেন সেটা নির্ধারণ করে ফেলেছেন। এবং আমাদের যতটুকু ধারণা, বিএনপির যারা নীতি নির্ধারণী মহলে আছেন তারাও তাদের হিসেব নিকাশ করে ফেলেছেন কোন আসনে কাকে দেবেন। এবং জাতীয় নির্বাচনে কিন্তু রিপিটেডলি জরিপ হতে থাকে, সরকারি সংস্থাগুলো জরিপ করে, দল 6 মাস পর পর জরিপ করতে থাকে, এর বাইরেও কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থাও জরিপ করে। সো 300 আসনের ফলাফল কিরকম আসবে, কাকে দিলে কিরকম ফল আসবে, এইটার একটা মানে আগের চিত্র, মানে এটার একটা পূর্ব চিত্র কিন্তু প্রত্যেকটা দলের হাতেই মোটামুটি থাকে। সো সেই হিসাবেও কিন্তু দলগুলো মোটামুটি জানে যে কি পরিমাণ আসন তার দল নির্বাচন যদি মোটা দাগে সুষ্ঠু হয় পেতে যাচ্ছে। সে কারণে আপনি দেখবেন জাতীয় নির্বাচন নিয়ে একমাত্র আমি এখন পর্যন্ত দেখছি সবচেয়ে সোচ্চার এবং সম্ভবত একমাত্র সোচ্চার দল বিএনপি। কারণ বিএনপি জানে যে যদি আর 2 মাস বা 3 মাস বা 4 মাস পরে ভোট হয়, বিএনপি একটা ভালো বিজয় নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারবে। অন দি আদার হ্যান্ড আপনি যদি দেখেন জামাত কিংবা নাগরিক মানে স্টুডেন্টদের যেই অর্গানাইজেশন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা কিন্তু কখনো বলছে আগে গণভোট হতে হবে, কখনো বলছে গণপরিষদ নির্বাচন তারা চায়, জামাত চাইছে পিআর সিস্টেমে নির্বাচন হোক, জামাত চাইছে একটা বৃহত্তর ঐক্য গঠন করতে, যেখানে আমরা দেখছি একেবারে ইসলামী আন্দোলন থেকে শুরু করে হেফাজতে ইসলাম থেকে শুরু করে অন্যান্য যেই ইসলামিক দলগুলো আছে তাদের সঙ্গে তারা একটা বৃহৎ ঐক্যে যেতে চায়। বিকজ জামাত জানে যে এককভাবে যদি তারা নির্বাচনে যায়, তাদের কাছে যেই ডেটা আছে, তাদের কাছে যেই জরিপ আছে, সেই অনুযায়ী তাদের খুব বেশি ভালো ফলাফল করবার কথা নয়। এবং এখন কিন্তু এটা জামাতের জন্য আরো বড় অগ্নিপরীক্ষা। কেন অগ্নিপরীক্ষা? বিকজ এই ডাকসু নির্বাচনটা কিন্তু জামাতের এক ধরনের হাইপ তৈরি করেছে পুরো দেশব্যাপী। সো জামাতের এক ধরনের ইমপ্রেশন জামাত দিয়েছে বা দেওয়ার চেষ্টা করছে যে যদি জাতীয় নির্বাচন হয় তারা ভালো আসন সংখ্যা নিয়ে সংসদে যেতে পারবে। বাট যেহেতু ডাকসু নির্বাচন বা চাকসু নির্বাচন এবং জাতীয় নির্বাচন সম্পূর্ণ আলাদা কেমিস্ট্রি, সম্পূর্ণ আলাদা হিসাব, ভোটাররাও একেবারেই আলাদা, সুতরাং তারাও খুব ভালো মতো জানে, কারণ জরিপ তাদের হাতেও আছে, যে নির্বাচনটি এককভাবে করলে যেই রকম হাইপ জামাতের তৈরি হয়েছে তারা তৈরি করেছে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম বা সামাজিক মাঠটা কিন্তু পুরোপুরি জামাতের দখলে, এনসিপির দখলে এবং তাদের বট বাহিনীর দখলে। বিএনপি কিন্তু ভীষণ রকম পিছিয়ে আছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঠটিতেও, যেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনের রাজনীতিতে। সো জামাত যে হাইপটা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এবং নানানভাবে, এবং ডাকসুর নির্বাচন তো সেই হাইপে ডেফিনেটলি একটা পজিটিভ ইম্প্যাক্ট রেখেছে, সেইখান থেকে আপনি দেখবেন জামাত কিন্তু এককভাবে নির্বাচন করতে ভয় পাচ্ছে, কিংবা তারা পিআর পদ্ধতি সামনে আনছে, কিংবা তারা বলছে পিআর না হলে নির্বাচন করবোই না, অথচ তারা 300 আসনের প্রার্থী রেডি করেছে। আবার তারা বলছে ইসলামিক দলগুলোর সঙ্গে বৃহৎ ঐক্যে যাবে, যেই ইসলামিক দলগুলোর প্রধান বিভিন্ন সময় বলেছে যারা জামাত করে তাদের ইমানই নাই, জামাত ইসলামের সঙ্গে ইসলামের কোনো সম্পর্কই নাই। আবার জামাত ইসলাম যেই মতাদর্শের ইসলামে বিশ্বাস করে, তারাও মনে করে যে অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তারাও যেই সঠিকভাবে ইসলাম পালন করছে না। কিন্তু দেখা যাচ্ছে ভোটের আগে তারা কিন্তু একটা ঐক্য করবার চেষ্টা করছে, এবং এই ঐক্য করবার যে চেষ্টা সেটাও কিন্তু একটা বড় ইন্ডিকেশন যে তারাও জানে ডাকসু নির্বাচনে জেতা আর জাতীয় নির্বাচনে ভালো রকম আসন নিয়ে সংসদে যাওয়ার মধ্যে দুস্তর ব্যবধান। কিন্তু আপনারা একটা জায়গায় বিপদে পড়ে যাবেন না? যেমন আমি একটা এক্সাম্পল দেখি, গণমাধ্যমের খবরে দেখেছি যে গাজীপুরে, এক্সাম্পল ধরছি গাজীপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী 5 জন, কিন্তু জামায়াতে ইসলামের একজনই, এবং সেটা অলরেডি অনেক আগে থেকে দল থেকে ডিসাইডেড। সেই জায়গাটাই তো আপনারা বিপদে পড়ে যেতে পারেন। একদম নিকোল, একদমই তাই। এবং জামাতে ইসলামের যে কথাটা আমি শুরুর সেগমেন্টে বলেছিলাম যে এটা একটা ক্যাডার ভিত্তিক দল, এবং এই দলের যে দলীয় সিদ্ধান্ত তার বাইরে একজন কর্মী, সাথী, বন্ধু কেউ যাবে না ওই সিদ্ধান্তের বাইরে। এবং যেহেতু দল থেকে সিদ্ধান্ত হয়েছে শিশির মনিরকে সুনামগঞ্জে দেবে বা যে আসনেই দেখ, ওই জায়গায় জামাত আর কোনো রকম দ্বিমতের জায়গা নাই। কিন্তু বিএনপি বা অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা কিন্তু অনেকটা লুসিড, অনেকটা মানে অ্যাকোমোডেটিভ, এবং বিভিন্ন মতকে তারা অ্যাকোমোডেট করে চলে। সো এই দলগুলো কিন্তু ক্যাডার ভিত্তিক দল না, সুতরাং প্রতিটি আসনে দেখা যাবে একটা প্রার্থীর সঙ্গে হয়তো 2টা, 3টা, 4টা, 5টা প্রার্থীও স্বতন্ত্র দাঁড়িয়ে গেছে। এই সমস্যা বিএনপিকে ফেস করতে হবে, এবং এই রিয়ালিটি মাথায় রেখেই নিশ্চয়ই বিএনপি তার সেক্ষেত্রে আপনারা প্রার্থী আসলে বাছাই করবেন কি করে? যোগ্যতা কি হবে? মনোনয়ন
না, কে ওই কত যে যেটা দরে আমি- কিনতে যেটা পারে? আমি আপনাকে বলছিলাম না, আমাদের তো পরিসংখ্যান আছে, আমাদের ডেটা আছে, আমাদের জরিপ আছে, দলের জরিপ আছে, দলের বাইরের জরিপ আছে, বেসরকারি সংস্থার জরিপ আছে, সরকারি সংস্থার জরিপ আছে। এটা শুধু বিএনপি না, এটা সব দলের কাছেই আছে। সো তারা সেই অনুযায়ী তাদের প্রার্থী যদি ঠিক করতে পারে, আমার মনে হয় না নির্বাচনে সেটা কোনো বড় প্রভাব ফেলবে। আরেকটা কথা আমি একটু বলি আমার আগের বক্তব্যের সূত্র ধরে। ধরুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার জন্য আপনি দেখবেন জামাত এবং জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু ভীষণ রকম উৎসাহী। এর কারণ হচ্ছে তারা বিশ্বাস করে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যদি জাতীয় পার্টি অংশ নেয় তাহলে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক তার একটা বড় অংশ কিন্তু জাতীয় পার্টির সঙ্গে যাবে এবং তারা জাতীয় পার্টিকে ভোট দেবে। সো খুবই সম্ভাবনা আছে যে সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, যদি প্রথমটা বিএনপি হয়, যদি হয়, সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি জাতীয় পার্টি হতে পারে। সে কারণেই কখনো বলা হচ্ছে পিয়ার ছাড়া নির্বাচনে যাব না, অন্যান্য ইসলামিক দলগুলোর সঙ্গে একটা বৃহৎ ঐক্যের কথা বলা হচ্ছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখবার একটা চেষ্টা আমরা লক্ষ্য করছি। জি, শিশির মনির, ডাকসুতে শিবিরের ভূমিধস বিজয়ের পর অনেকেই বলছেন হিজাব নিয়ে অনেকে টেনশন করছেন, এবং সেটা প্রকট হয়েছে যখন হিজাব হিজাব ধ্বনি রেজাল্টের সময় বলা হয়। সেটা জাকসুর জিএসএসএম ফরহাদ আজকে সকালে কিছুটা পরিষ্কার করেছেন। তিনি বলেছেন সিনেট ভবনে সারা রাত স্লোগান গান আনন্দ হয়েছে, আমাদের 3 জন হিজাবি ছিল, সবাইকে নিয়ে স্লোগান হয়নি, স্লোগানটা মূলত ব্যক্তিকে কেন্দ্র করে ডেলিভারি হয়েছে। সাবিকুন নাহার তামান্নার ক্ষেত্রে হিজাব নিয়ে স্লোগান দেওয়ার কারণ হচ্ছে চারুকলায় তার ছবিতে শিং এঁকে দিয়ে তার হিজাবকে বিকৃত করা হয়েছিল। এটা হিজাব ফোবিয়া সিম্বলিক রিফ্লেকশন আর কি, সেখান থেকে একটা ভয়েস রেইজ করা হয়েছিল যে ক্যাম্পাসে হিজাব ফোবিয়া চলবে না। এস এম ফরহাদ আরও যেটা বলেছেন যে বিশ্ববিদ্যালয়কে হিজাব পড়লে পেছন থেকে এসে আপনি তার ছবি বিকৃত করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা রেইজ করেছেন। এটা বিদেশি মিডিয়া, স্পেসিফিক্যালি একটি দেশের মিডিয়া সব কিছু জানার পরেও কেন তারা প্রেজেন্ট করেছেন, এটা তাদের এজেন্ডার ব্যাপার। তবে আমাদের দেশের মিডিয়া সব কিছু দেখেছে, আশা করছি দেশীয় মিডিয়ার ভাইয়েরা সত্যটা উপস্থাপন করবেন। যদি ফরহাদরা বুঝতেই পারেন যে হিজাব হিজাব বলা নিয়ে দেশে বিদেশে এজেন্ডার ব্যাপার আছে, তাহলে কেন তারা ওই সময় ওই স্লোগান দিলেন? মানে এটা না দিলে কি বিষয়টা আরো শোভনীয় হতো কিনা বা ভালো হতো কিনা? একটু আগে মানে নারীদের ব্যাপারে আমাদের কি ধারণা, আপা বলেছিলেন যে এটা একটু ক্লিয়ার করে যেতে, যেহেতু রেলেভেন্ট কোয়েশ্চেন করছেন তাই আমি এখানে যাচ্ছি আর কি। দেখেন, আমার মনে হয় জামাত ইসলামীর সঙ্গেই সবচাইতে বেশি সংখ্যক নারী সদস্য আছে। আপনি প্রশ্ন করতে পারেন পাবলিকলি তো দেখি না, আমাদের কাছে তো আসে না, বা আমার আপার মতো তো এখানে আপনি কয়েকবার বলেছেন টকশোতে পাঠানোর জন্য। আমি গতকালকে স্ট্যাটিস্টিক্সটা দেখলাম যে টোটাল মেম্বারদের এখন প্রায় 38% আছে নারী, 38%। আমি জানি না আমার আপাদের পার্টিতে কি পরিমাণ আছে, স্ট্যাটিস্টিক্স আমার জানা নাই, নিশ্চয়ই অন্যান্য দলেও আছে। তো নারীদের প্রতি এবং তারা যে পরিমাণ সিনসিয়ারিটির সহিত ওয়ার্ক করেন আমি দেখলাম। আজকেও সারা কোকের সঙ্গে মিটিং করেছেন, আরও 2টা ইন্টারন্যাশনাল ডেলিগেশনের সঙ্গে কথা বলছেন, এবং দে আর ভেরি সিরিয়াস অ্যান্ড সিনসিয়ার ইন ডুইং সো। এবং এই ক্ষেত্রে আমার ধারণা আপনারা দেখতে পাবেন আগামী নির্বাচনে জামাতের পক্ষ থেকে নারীরাও বিভিন্ন আসনে প্রার্থিতা হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আশা করি তখন জিনিসটা আরও খোলাসা হবে। আর দ্বিতীয় কথা যেটা বলছেন যে আমি মনে করি যে কে হিজাব পরবে কে হিজাব পরবে না, কে নিকাব পরবে কে নিকাব পরবে না, কমপ্লিটলি তার চয়েস। কে কোন ধরনের পোশাক পরবে, তার পোশাকের আকৃতি কী হবে, এটা দেশি হবে না বিদেশি হবে, এটা ইন্ডিয়ান পোশাক হবে না বাংলাদেশি পোশাক হবে, কমপ্লিটলি এটা রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টির প্রশ্নে ইন্ডিভিজুয়াল রাইট, প্রাইভেসির ব্যাপার। এই প্রাইভেসি ইজ গ্যারান্টিড বাই দ্য কনস্টিটিউশন, এটা নিতান্তই তার ব্যাপার। এটা যেমন একটা নিকাব না পরলেও যেমন টিস করা উচিত না, পরলেও টিস করা উচিত না। আমি এক্সপেক্ট করব ডাকসুতে যারা ইলেক্টেড হয়েছে তারা হিজাবের ব্যাপারে কটাক্ষ করার কারণে যদি তারা এটা ধ্বনিটা দিয়ে থাকে, হিজাব না পরার কারণেও যদি কাউকে এরকম কটাক্ষ করা হয়, এই ধ্বনিটা যেন তারা ইকুয়ালি দেয়, দেন দেয়ার ট্রিটমেন্ট উইল বি ইকুয়াল। দ্যাট উড বি মাই এক্সপেকটেশন। জি, এই প্রশ্নটা দুজনের জন্যই। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে প্রথমে যেতে চাই। ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে আজকে সহসভাপতি আলী রিয়াজ সাহেব বলেছেন 13 তারিখের মধ্যে সবগুলো দলকে জুলাই সনদে স্বাক্ষর করবে এমন 2 জন ব্যক্তির নাম পাঠাতে তিনি অনুরোধ জানিয়েছেন। সাথে আরও বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। এটা নিয়ে কোন 2 জন যাবে, আসলেই স্বাক্ষর শেষ পর্যন্ত হতে যাচ্ছে কিনা, এসব বিষয়ে একটু জানতে চাই। ব্যারিস্টার রুমিন ফারহানা। দেখুন, জাতীয় ঐক্যমত কমিশনের পলিটিক্যাল পার্টিগুলো যখন একসাথে বসেছে তাদের প্রত্যেকের মাথায় নিশ্চয়ই এটা ছিল যে উই এগ্রি টু ডিসএগ্রি,
এবং সকলেই সকল বিষয়ে একমতে পৌঁছে যাবে সেটা আশা করার কিছু নেই। সে কারণেই পলিটিক্যাল পার্টিগুলো বহু বিষয়ে নোট অফ ডিসেন্টও দিয়েছে। সো জুলাই সনদের ব্যাপারে আমি জানি না সকল পলিটিক্যাল পার্টি একমত হতে পেরেছে কিনা, আমি জানি শিশির ভাই আপনার কাছে খবর আছে কিনা, আমার জানা সবগুলো মতে বিষয়ে না, না বোধহয়। সবগুলো বিষয়ে একমত হয়নি। সো আদৌ জুলাই সনদ স্বাক্ষরিত হতে পারবে কিনা, যে টাইম ফ্রেমটা আপনি দিচ্ছেন সেই টাইম ফ্রেমের মধ্যে বা যে টাইম ফ্রেমটা 13 তারিখের মধ্যে নাম দিতে নাম বলেছে। দিতে হবে, হ্যাঁ। জি। এখন নাম দেওয়ার পরে তো আসলে স্বাক্ষরের প্রশ্নটা চলে আসে, তাই না? তো সেইটাই আদৌ কার্যকর হবে কিনা, স্বাক্ষর হবে কিনা, সকল দল সেখানে করবে কিনা আমি জানি না। আর কোন দুজনের নাম দলগুলো পাঠাবে, হাতে যেহেতু সময় আছে নিশ্চয়ই দলগুলো আলোচনা করেই তাদের সিদ্ধান্ত নেবে, সেটা সময়ই বলবে। জি, মোহাম্মদ শিশির মনির বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজকে ঐকমত্য কমিশনের বৈঠকে সেটা বলেছেন এবং দুজন লোকের নাম পাঠানোর কথা বলেছে 13 তারিখের মধ্যে। নাম পাঠালে তো স্বাক্ষর করতে ইচ্ছুক দলগুলো, সেটাই আসলে বোঝা যাবে। জি, আজকে সারাদিনই সেখানে ছিলাম। দেখেন, এটা একটা আনসার্টেনিটি বিল্ড আপ হয়েছে। আমরা যে সমস্ত বিষয়ে একমত হয়েছিলাম, প্রশ্ন এসে দাঁড়িয়েছে এগুলো কি এখন ইমপ্লিমেন্টেড হবে নাকি আফটার ইলেকশন ইমপ্লিমেন্টেড হবে। আজকে যারা ঐকমত্য কমিশনে ছিল, মেজরিটি পলিটিক্যাল পার্টি যে কথা বলেছেন যে আমরা এটা এখনই বাস্তবায়ন চাই, আর নেক্সট ইলেকশন চাই। জুলাই সনদের অধীনে যে সমস্ত রিফর্মের কথা আমরা বলেছি, এই রিফর্ম সিস্টেমগুলোর আলোকে আমরা নির্বাচন চাই। এখানে একটা কন্টেনশন হয়েছে। দু একটা পার্টি আছেন, 2-4জন পার্টি আছেন, এর মধ্যে ওয়ান অফ দি মেজর পলিটিক্যাল পার্টি যেটা বিএনপি বলছেন যে তারা এটা এইভাবে চান না, তারা চান দ্য নিউ পার্লামেন্ট উইল টেক স্টেপস। কিন্তু আমরা সেখানে বলেছি যে নো, ইটস নট। একটা অভ্যুত্থান হয়েছে, জনগণের পাওয়ার এবং উইল এক্সপ্রেস হয়েছে। বাংলাদেশের সংবিধানের অনেক অনুচ্ছেদ আছে, আপনি ভালো করে জানেন, অ্যাব্রোগেটেড হয়ে গেছে, অপারেটিভ নাই। এখন আমরা এখানে জুলাই সনদটা ইমপ্লিমেন্ট করার জন্য একটা স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ দিতে পারি কিংবা রেফারেন্ডামের আয়োজন করতে পারি, করে এই সনদটাকে আমরা অ্যাপ্রুভ করাতে পারি। ততটুকু অ্যাপ্রুভ করাতে পারি যতটুকু একমত হয়েছি। যেটা একমত হই নাই সেটা তো নট অফ ডিসেন্ট আছেই। এই একমতের জায়গাটাতে আমরা বলেছি একটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার ও রেফারেন্ডাম করে এটাকে আমরা ইমিডিয়েটলি শেষ করে ফেলতে পারি। আর যে ফেব্রুয়ারি নির্বাচন, এটা উপযুক্ত দিনই আমরা করতে পারি। অনেকে আর্গুমেন্ট করেন যে আমরা যখন কনস্টিটিউশনাল স্পেশাল অর্ডারের কথা বলি, কেউ কেউ ব্লেম করেন যে আমরা নির্বাচন পিছিয়ে দিতে চাই। এটা কিন্তু রাইট না। আমরা কিন্তু সবসময় বলে আসছি নির্বাচন ফেব্রুয়ারি, ইভেন জানুয়ারিতে করতে আমরা রাজি আছি। আর এই ঐকমত্য কমিশনের একমত বিষয়গুলো আগামীকালকেই আমরা একটা কনস্টিটিউশনাল বিশেষ অর্ডার দিয়ে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। তাহলে তার কোনো আনসার্টেনিটি থাকছে না। জামাত, বিএনপি সহ অন্যান্য দলগুলো যদি কম্পিটিটিভ ওয়েতে ইলেকশনে চলে যায়, তাহলে তো আনসার্টেনিটি থাকে না, কনফিউশন থাকে না, তৃতীয় পক্ষের এখানে নাক গলানোর কিছু থাকে না। এই জায়গাটাতে আমি মনে করি কেউ কেউ দায়িত্বশীল ভূমিকা পালন করছেন না, না করার কারণে আনসার্টেনিটি। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি কিছু আর বলতে না চাইলে আমি ক্লোজিং টানতে চাই। জি, দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন। এই ভিডিও ছোট ক্লিপ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়েছে ব্যাপক পরিমাণে। শিশির মনিরের কথাগুলো, 71 নিয়ে তাদের যে নেগেটিভ, তাকে কেন আপনি 71 বিরোধী বলছেন, এবং শিবিরকে নিয়ে যে মানুষের মিথ্যা প্রচারণা, রুমিন ফারহানাদের যে সমস্ত মিথ্যা অভিযোগ, সবগুলো উত্তর তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে দিয়েছেন। আমি মনে করি এই উত্তর পেয়ে তারা সন্তুষ্ট না, কারণ সন্তুষ্টর বাইরে চলে গিয়েছে। এই প্রশ্নের উত্তরের তো প্রতি উত্তরে বলার কোনো ভাষা নেই বা কোনো শব্দ আছে বলে আমার মনে হয় না। একেবারে স্তব্ধ করে দিয়েছে উপস্থাপক এবং এই রুমিন আর ফারহানাকে। শুধু এই শিশির মনির না, জামাতের ভেতর আরেকজন আছেন মির্জা গালিব। তার যে কথার স্পিচ এবং কথার যে বলবো আমি যুক্তি, সেগুলো খণ্ডন করা বর্তমান বাংলাদেশে যারা আছেন, যারা টকশো করেন, সবার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো এই মির্জা গালিব, শিশির মনির আর অনেকেই আছেন জামাতের, তারা সূক্ষ্মভাবে কথা বলেন, তারা শিক্ষিত, তারা মেধাবী এবং তারা বাংলাদেশ জামাত ইসলামের সাথে জড়িত।